আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এবং অন্যান্য দর্শক শ্রোতা যারা আছেন, সকলকে আজকের এই লাইভে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে এই মাহে রমজানে ভালো আছেন এবং মুসলিম যারা আছেন তারা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সিয়াম সাধনা এবং ইবাদতের মাধ্যমে নিজেদের জীবন আপনারা যাপন করছেন। আজকে লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আগামীকালকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তিনি এবং মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহাদি আমিন, ওনারা আগামীকালকে এনটিআরসিএতে যাবেন এবং এনটিআরসিএ কর্তৃপক্ষের সাথে ওনারা মিটিংয়ে বসবেন আগামীকালকে। তো আমরা মিডিয়ার মাধ্যমে যে বিষয়গুলো জেনেছি, যে বিষয়গুলো নিয়ে আগামীকালকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানের নিয়োগ। এই বিষয়টি নিয়ে আলোচনা হবে 19তম নিবন্ধন পরীক্ষা নিয়ে, এবং আলোচনা হবে 1 থেকে 12তম যারা নিবন্ধনধারী আছে তাদের নিয়োগ কিভাবে দেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং এনটিআরসির যে মামলা আছে, আপনার সব প্রতিষ্ঠানে মামলা থাকে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তো প্রথমত নিয়োগের যে বিষয়টি, এটি নিয়ে আমি কথা বলতে চাই এবং এই বিষয়ে কথা বলার জন্যই মূলত আসলে আজকে লাইভে যুক্ত হয়েছি। পাশাপাশি অন্য বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমত যে নিয়োগের যে বিষয়টি, এখানে দেখেন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যে কাজটি করেছে, এটার ফলাফল অনেক সুদূর প্রসারী। এটা যখন বাস্তবায়ন হবে এবং যখন আপনার প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান, অর্থাৎ অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক যখন সরকারি ব্যবস্থাপনায় এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ হবে, এখানে এটা বাংলাদেশের মোটামুটি সবাই বিশ্বাস করবেন যে এখানে তুলনামূলক সৎ, যোগ্য তারাই এখানে প্রতিষ্ঠান প্রধানের চেয়ারে বসবেন। এখন প্রতিষ্ঠান প্রধান সৎ এবং যোগ্য হওয়ার কেন দরকার, এই জিনিসটা আপনাদের আসলে আমাদের বোঝা দরকার এবং রাষ্ট্রের সবার এটা বোঝা দরকার। দেখেন, আমি সব জায়গায় বলি, আমি মিনিস্ট্রিতে এটা বলেছি এই কথাটা, যে একজন প্রতিষ্ঠান প্রধান যদি ভালো হয় এবং তার স্টাফ যদি সবাই যদি খারাপ হয়, অসহযোগিতা করে, আর প্রতিষ্ঠান প্রধান যদি চায় যে আমি প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, তাহলে সবাই মিলেও প্রতিষ্ঠানের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারবে না। প্রতিষ্ঠান প্রধান চাইলে কিন্তু প্রতিষ্ঠান সামনের দিকে যাবে, কারণ তার হাতে যে ক্ষমতা দেয়া আছে, ভালো কাজের ক্ষেত্রে সে যদি এটা অ্যাপ্লাই করে, এলাকাবাসী তার পাশে দাঁড়াবে, প্রশাসন তার পাশে দাঁড়াবে, আমাদের যে অন্যান্য যে অথরিটি আছে, মন্ত্রণালয়, অধিদপ্তর, বিশ্ববিদ্যালয় সহ সবাই তাদের পাশে দাঁড়াবে, তার পাশে দাঁড়াবে। এই জন্য প্রতিষ্ঠান প্রধান ভালো হলে, প্রতিষ্ঠানের প্রধানের যদি ইচ্ছা থাকে, তার যদি উচ্চাকাঙ্ক্ষা থাকে যে আমি প্রতিষ্ঠানকে একটা ভালো জায়গায় নিয়ে যাব, এটা কিন্তু সে পারবে। উল্টো দিকে আপনি যদি প্রতিষ্ঠান প্রধান যদি মনে করেন ডেডিকেটেড না হয়, প্রতিষ্ঠান নিয়ে তার যদি কোনো স্বপ্ন না থাকে, প্রতিষ্ঠান নিয়ে তার যদি আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা না থাকে, পুরা স্টাফ যারা আছে সবাই মিলেও যদি চেষ্টা করে, তাহলে এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব না। এই জন্য প্রতিষ্ঠান প্রধানের নিয়োগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনটিআরসি এই নিয়োগ নেওয়ার পেছনে আমরা কাজ করেছি, আপনারা জানেন। আমরা একাধিকবার আমাদের সাবেক শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা বসেছি, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের সাথে। আমরা তাকে এটা বোঝাতে সক্ষম হয়েছি যে যেহেতু এখন এমপি এবং মন্ত্রী মহোদয়দের কোনো চাপ নেই, আপনারা এই কাজটা করেন। এটা যদি করেন তাহলে সত্যিকার অর্থে আমাদের এমপিভুক্ত শিক্ষায় একটা ইতিবাচক পরিবর্তন আসবে। ওনারা আমাদের কথাগুলো নিয়েছেন এবং আমরা শুনেছি ডিআইএ থেকেও নাকি ওনারা একটা প্রস্তাব দিয়েছিলেন যাতে নিয়োগটা সরকারের অধীনে নেওয়া হয়। তো সব মিলিয়ে সরকার কিন্তু সিদ্ধান্তটি নিয়েছে, একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে। দেখেন, আপনারা সবাই জানেন যে এনটিআরসি হওয়ার আগে আমাদের যে প্রতিষ্ঠানগুলোতে যেভাবে নিয়োগ হইতো,
দেখা গেছে কেউ আপনার বাবা আপনার কমিটির সদস্য অথবা চাচা সদস্য, ফুফা সদস্য, মামা সদস্য, যেন তেন একটা সার্টিফিকেট হলেই কিন্তু নিয়োগের একটা সুযোগ ছিল। এটা আত্মসমালোচনা বলতে পারেন, এই সুযোগটা কিন্তু ছিল। কিন্তু যখন 2005 সালে বর্তমান যে শিক্ষামন্ত্রী আছেন ওনার সময় যখন এনটিআরসি আপনার এই সংস্থাটি যখন গঠন করা হয় এবং নিয়োগ শুরু হয়, এরপরে তুলনামূলক মেধাবীরা শিক্ষকতা পেশায় আসছে, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষায়। এটা কিন্তু কেউ স্বীকার করবে না, এটা কিন্তু সবার কাছে স্বীকৃত যে এটা একটা ভালো প্রক্রিয়া। যার কারণে দেখেন আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও এই এনটিআরসি এর মাধ্যমে নিয়োগটা কিন্তু তারা বন্ধ করেনি। এনটিআরসির মাধ্যমে মেধাবীরা যে আসছে এবং দলমত নির্বিশেষে তারা যে নিয়োগ পেয়েছে, এটা হয়তো বিরোধিতার কারণে কেউ বিরোধিতা করতে পারে, রাজনৈতিক কারণে কেউ বিরোধিতা করতে পারে, কিন্তু আমরা যারা শিক্ষকতা পেশায় আছি আমরা জানি যে এর মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে এবং তুলনামূলক মেধাবীরা এই শিক্ষকতা পেশায় এসেছে। তো এনটিআরসি এর মাধ্যমে এন্ট্রি লেভেলের পোস্ট নিয়োগ দিয়ে যদি আপনার ভালো শিক্ষক আনা যায়, তাহলে এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ দিয়ে, সহকারী প্রধান নিয়োগ দিয়ে ভালো কেন আনা যাবে না? অবশ্যই আনা যাবে। এখন এটা কমিটির নিয়োগ কেন নিতে চাই কমিটির হাতে? কারণ কমিটির হাতে নিয়োগ নিলে এখানে আপনার একটা বড় রকমের নিয়োগ বাণিজ্যের সুযোগ হয়। আমরা বিভিন্ন জায়গায় দেখি, শুনি যে আপনার এক এক জায়গা থেকে মোটা অঙ্কের টাকা আপনার এক এক জায়গায় মানে এক এক পোস্ট থেকে আপনার নেওয়া হয়, আমরা শুনি এগুলো। এবং এই নিয়োগের কারণে মূলত কমিটিতে আসার আগ্রহ তৈরি স্থানীয়দের, এমপি বলেন, মন্ত্রী বলেন, রাজনীতিবিদ বলেন অথবা স্থানীয় প্রভাবশালী বলেন, সবাই এখানে আসতে চায় এই একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যে নিয়োগ, কয়েকটা নিয়োগ দেওয়া যাবে। নিয়োগ দেওয়া মানে এখানে আমি বলছি না যে আপনার ফেয়ার নিয়োগ হয় না, অবশ্যই ফেয়ার নিয়োগ হয়, কিন্তু ফেয়ার নিয়োগ হওয়ার সংখ্যাটা তুলনামূলক কম, আর্থিকভাবে লেনদেন এবং আপনার দুর্নীতির মাধ্যমে নিয়োগের সংখ্যাটাই বেশি। যার কারণে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান মোটা অঙ্কের টাকা পয়সা লেনদেন করে যখন সে চেয়ারে বসে, তার মাথায় সর্বক্ষণ কাজ করে যে আমি কিভাবে আমার এই দেয়া অর্থ কিভাবে আমি উঠাবো। যার কারণে উনি বিভিন্ন রকমের দুর্নীতিতে জড়িয়ে পড়েন, আপনার ভাউচার বাণিজ্য, দুর্নীতি, বিভিন্ন রকমের অপকর্মে জড়িয়ে পড়েন। পরবর্তীতে তার সাথে দেখা যায় প্রতিষ্ঠান প্রধানের সাথে আপনার অন্যান্য শিক্ষকদের দূরত্ব তৈরি হয়, কারণ উনি ওনার টাকা ওঠানোর জন্য বিভিন্ন আপনার অসৎ উপায় অবলম্বন করেন। তখন প্রতিষ্ঠানের যারা অন্যান্য শিক্ষক কর্মচারী তাদের সাথে দূরত্ব তৈরি হয়। এটা নিয়ে পুরো গ্রুপিং হয়, মামলা মোকদ্দমা হয়, অনেক কিছু হয়। এই জন্য যদি প্রতিষ্ঠান প্রধানকে যদি সৎভাবে নিয়োগ দেওয়া যায়, স্বচ্ছভাবে নিয়োগ দেওয়া যায়, যোগ্যতার মাধ্যমে যদি তারা আসে, সরকারের নিয়ন্ত্রণে যদি নিয়োগটা হয়, তাহলে তার কিন্তু ওই তার টাকা ওঠানোর চিন্তা ভাবনা থাকবে না। তখন তিনি চিন্তা করবেন যে আমি এখানে এই পোস্টে আসছি, টাকা পয়সা ছাড়া উনি কিন্তু সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করবেন। টাকা পয়সা তছরূপ করা, বিভিন্নভাবে আপনার অন্যের হক, অন্যকে হক থেকে বঞ্চিত করা, এইগুলো কিন্তু তিনি করবেন না। ফলে দেখা যাবে আপনার প্রতিষ্ঠান প্রধান এবং আপনার যারা অন্যান্য তার মানে আপনার অন্যান্য যে শিক্ষক থাকবেন অধীনস্থ, তাদের মধ্যে একটা সুসম্পর্ক আপনার বজায় থাকবে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য, বিশেষ করে এই শিক্ষাকে, এমপিভুক্ত শিক্ষাটাকে গুণগত, এমপিভুক্ত শিক্ষায় গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য আমার মনে হয় এটা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। দেখেন আমি কেন মানে এনটিআরসির অধীনে নিয়োগ চাই, এই ব্যাপারে আমি আপনাদেরকে বলি, বিষয়টা ক্লিয়ার করা দরকার। আমি প্রথম নিবন্ধন দিয়ে মূলত মানে উত্তীর্ণ হওয়ার পরে আমি প্রভাষক পোস্টে আমি 3টি পরীক্ষা দিয়েছি। একটা পরীক্ষা যে অংশগ্রহণ করেছিলাম, ওখানে আমার যেতে দেরি হয়ে গেছে প্রায় 20-25 মিনিট, ওখানে ওইটা আমি ভাইভাও দিতে পারি নাই। এরপরে আরেকটি পরীক্ষা দিলাম এবং তৃতীয় পরীক্ষা আমার নিয়োগ হয়েছে। তো তৃতীয় পরীক্ষা নিয়োগ হয়েছে, আমি কিন্তু এক পয়সা আমাকে দিতে হয় নাই, একটি পয়সা আমাকে দিতে হয়নি, নিয়োগ হয়েছে এনটিআরসি সনদের মাধ্যমে। এরপরে আপনার আমি মহাদ্দিস পোস্টে আমি নিয়োগ নিয়েছি। ওইটা তো অভিজ্ঞতার কারণে সহকারী অধ্যাপক পোস্ট, আমাদের সহকারী অধ্যাপক না, এটা মহাদ্দিস, এটা আপনার নিয়োগ পরীক্ষার মাধ্যমে মানে নিয়োগ নিতে হয়। ওখানে আমি শুধু একটা পরীক্ষা দিয়েছি, একটা পরীক্ষা আলহামদুলিল্লাহ আমার হয়ে গিয়েছে। ভাইস প্রিন্সিপাল পোস্টে আমি 2টা জায়গায় পরীক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ দ্বিতীয়টাতে আমার হয়ে গেছে। কিন্তু প্রিন্সিপাল পোস্টে আসার পরে আমাকে অনেকগুলো ইন্টারভিউ দিতে হয়েছে। আমার প্রত্যাশা ছিল যে 1 থেকে 2টা পরীক্ষা দেবো, মানে আমার এই কনফিডেন্সটা ছিল, কারণ যেহেতু প্রভাষক 3 পরীক্ষা, মহাদ্দিস 1টি পরীক্ষা, ভাইস প্রিন্সিপাল 2টি পরীক্ষায় হয়েছে, আমার একটা কনফিডেন্স ছিল যে আমি হয়তো
একটা বা দুইটা পরীক্ষা দেবো, আমার প্রিন্সিপাল পোস্টে হয়ে যাব। এবং আমি প্রচুর পড়াশোনা করেছি প্রিন্সিপাল পোস্টের নিয়োগের জন্য, প্রত্যেকটা নিয়োগের জন্যই করেছি। তো প্রচুর পড়াশোনা করেছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি যখন যাই যেখানে পরীক্ষা দিই, ওখানে পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষাতে ভালো করার পর আমার নিয়োগ হয় না। কারণ আমি যখন আগের পোস্টগুলোতে ছিলাম তখন এত পরিচিত ছিলাম না, শিক্ষক আন্দোলনের সাথে জড়িত ছিলাম না। কিন্তু যখন আমি ভাইস প্রিন্সিপাল তখন আমি আন্দোলনে একেবারেই মোটামুটি চিনে, আমার বিশেষ করে আমাদের যারা বিরোধী পক্ষ আছে, মাদ্রাসায় আমার যারা মাদ্রাসায় যারা আমার বিপক্ষে ষড়যন্ত্র করে বা বিরোধী পক্ষ আছে, তারা তখন আমাকে ভালোভাবে চিনে এবং তারা নিজেদেরকে আমাকে তাদের জন্য থ্রেট মনে করলো যে আজি যদি দাঁড়িয়ে যায় তাহলে আগামী দিনে আমাদের জন্য একটা বড় থ্রেট তৈরি হবে। সেই জায়গা থেকে তারা ঘোষণা দিল যে আমাকে ঢাকার আশেপাশে 15-20টা জেলায় কোথাও আমাকে চাকরি করতে দিবে না। যার ফলে তারা কি করেছে, আমি যেখানে আবেদন করেছি একেবারেই তাদের শীর্ষ পর্যায় থেকে ফোন করে আমার ব্যাপারে বিভিন্ন রকমের কুৎসারটনা করা হয়েছে এবং বলা হয়েছে আমাকে নিয়োগ না দেওয়ার জন্য। ইভেন অধিদপ্তর থেকে যারা আসে, বিশ্ববিদ্যালয়তে যারা আসে, তাদেরকে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে যাতে আমাকে নিয়োগ না দেওয়া হয় প্রিন্সিপাল পোস্টে। তাদের বক্তব্য ছিল আমাকে কোনোভাবে প্রিন্সিপাল হতে দিবে না। আমি অনেক খারাপ লাগতো মাঝে মধ্যে যে এত ভালো পরীক্ষা দেওয়ার পরে এত পরিশ্রম করে আমি, এমনও হয়েছে টানা 20-25 দিন আমার শ্রেণী কার্যক্রম আর খাবার ঘুম ছাড়া সারাক্ষণ পড়াশোনা করেছি নিয়োগের জন্য। তো আমার নিয়োগটা হচ্ছিল না শুধুমাত্র এই কারণে, ওই যে আপনার কমিটির নিয়োগ, কমিটির উপর আপনার প্রভাব বিস্তার করা যায় বিভিন্নভাবে। কমিটিতে ধরেন অধিদপ্তর থেকে যারা আসে তাদের উপর প্রভাব বিস্তার করা যায়, বিশ্ববিদ্যালয় থেকে যারা আসে তাদের উপর প্রভাব বিস্তার করা যায়। কারণ বিগত সময়ে জমিয়তুল মুদারিসিনের কাজগুলো তারা করেছে, আপনার যারা নিয়োগ দিতে আসতো অধিদপ্তর থেকে বিশ্ববিদ্যালয় থেকে তাদের উপর তারা প্রভাব বিস্তার করতো। এই কাজগুলো তারা করেছে বিগত সময়ে। তো তাদেরকে বলে দিত, একটা ঘটনা আপনাদেরকে বলি। এক জায়গায় পরীক্ষা দিলাম, এটা আপনার গাজীপুরের কালনি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। কেমন হাস্যকর বিষয় দেখেন, এখানে আমি তখন দুর্বাটি কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, পরীক্ষা দিয়েছি ফাজিল মাদ্রাসায় প্রিন্সিপাল পোস্টে। এবং মাদ্রাসা একেবারে খুব ভালো লেভেলের মাদ্রাসা না, মোটামুটি লেভেলের মাদ্রাসা। আমার মতো এরকম ভাইস প্রিন্সিপাল ছিল অন্তত আরো 5-6 জন ভালো ভালো প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস। আমরা পরীক্ষা দিলাম, দেওয়ার পরে অধিদপ্তর থেকে যিনি আসছেন এবং বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ করে অধিদপ্তর থেকে যিনি আসলেন, তিনি বললেন যে কেউ পাশ করে না রিটেনে। আমরা প্রায় 15 জন বিভিন্ন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস আমরা পরীক্ষা দিলাম, তারা বলল যে কেউ পাশ করে নাই। তো আমাদেরকে নিয়ে বসলো, আমরা বললাম যে আপনি একটা কাজ করেন, আপনার প্রয়োজন আবার পরীক্ষা নেন, কিন্তু নিল না। অর্থাৎ উদ্দেশ্য, পরে আমরা জানতে পেরেছি আমাকে ওখানকার প্রতিষ্ঠানের যিনি ভাইস প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন তিনি আমাকে বললেন যে মুমতাজি সাহেব ফোন করে নিষেধ করেছে আপনাকে নিয়োগ যাতে না দেওয়ার জন্য। এখন যিনি অধিদপ্তর থেকে আসলেন তাকে বলে দিচ্ছে যাতে এখানে কোনোভাবে নিয়োগ না দেওয়া হয়, কারণ কমিটির লোক চাইছিল যে সবচেয়ে ভালো মানুষটা যাতে নেই। আর তুলনামূলক তাদের এখানে আমি ভালো ছিলাম, এটা তারা আমাকে বলছে যে আপনি আসবেন কিনা, কমিটির লোকজন বলছিল আপনি আসবেন কিনা, আমি যে পরীক্ষা দিব এটাও তারা তারা নিশ্চিত ছিল না যে আমি পরীক্ষা দিব কিনা। আমি বলছি যদি হয় আমি আসবো, কারণ প্রিন্সিপাল না হইলে আসলে আপনার প্রতিষ্ঠানকে নিজের মতো করে আপনার গড়া যায় না, নিজের যে পরিকল্পনা থাকে এগুলো সাজানো যায় না। যারা প্রিন্সিপাল আপনার যদি আপনার তার অধীনে কাজ করেন, আপনার 5টা পরামর্শ দিবেন, 3টা শুনবে, মনে করেন 2টা শুনবে না, তাহলে আপনার প্রতিষ্ঠানকে আগানো যায় না। তো এই জায়গা থেকে চিন্তা করলাম যে আমি প্রিন্সিপাল হব। তো ওখানে সরাসরি ইন্টারফেয়ার করলো যাতে আমি প্রিন্সিপাল হতে না পারি, এবং সে নিয়োগ আর দিল না, চলে গেল সে নিয়োগ না দিয়ে। তো 15 জন ভাইস প্রিন্সিপাল, প্রায় মুহাদ্দিস ভাইস প্রিন্সিপাল মিলে ওখানে তারা যোগ্য লোক খুঁজে পাই নাই। এই হচ্ছে আপনার কমিটি নিয়োগের আপনার ইতিহাস আপনাদেরকে বলছি। কিন্তু যদি আপনার সরকারের অধীনে নিয়োগ হইতো তাহলে এই কাজগুলো কিন্তু তারা করতে পারতো না, এবং হয়তো আমার এতগুলো পরীক্ষা আমাকে দিতে হইতো না, এর আগেই হয়তো আমার নিয়োগ হয়ে যেত। এখন আপনারা বলবেন হ্যাঁ কমিটির অধীনে আমার নিয়োগ হয়েছে, অনেকে বলেন হ্যাঁ মমিসিং আমার নিয়োগ হয়েছে। ওখানে আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, ওখানে সভাপতি ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে সরকারি কর্মকর্তারা সভাপতি, এবং এখানে ডিসি সভাপতি। পরীক্ষার দিন ডিসি নিজে ছিলেন, এডিসি শিক্ষা সারাক্ষণ ছিলেন, এবং আপনার ম্যাজিস্ট্রেট কয়েকজন ছিলেন, তারা নিজেরা থেকে সুপারভিশন করে পরীক্ষাটা নিয়েছে। আর ডিসিদের কাছে আপনার এই স্থানীয় আপনার ওই যে আমাদের আপনার শিক্ষক নেতৃবৃন্দের যে আপনার এই যে হিপোক্রিসি, এগুলো ওখানে কাজ হয় না, আপনারা জানেন। ওনাদের কাছে এই জাতীয় তদবির, তাকে নিয়োগ দেন না, আর একজনের নিয়োগ বন্ধ করা, ডিসির কাছে এগুলো বলার কোনো সুযোগ নাই। যার কারণে তারা তাদের এই যে পরিকল্পনাটা ওখানে বাস্তবায়ন করতে পারে নাই। তারা আমার প্রতিষ্ঠানের যে সভাপতি যিনি ডিসি ছিলেন তাকে থ্রেট করার সুযোগ পায় নাই, ভয়ে ওনাকে থ্রেট করতে পারে নাই, যার কারণে
মানে নিয়োগটা ফেয়ার হওয়ার কারণে এবং ডিসি সভাপতি থাকার কারণে আমার হয়তো নিয়োগ হয়েছে, না হইলে হয়তো এতদিনে ভাইস প্রিন্সিপাল হতে পারতাম কিনা সন্দেহ আছে। কারণ অনেকগুলো ইন্টারভিউ আমি দিয়েছি, প্রায় 6-7টা ইন্টারভিউ কমপক্ষে দিয়েছি ঢাকা এবং আর পার্শ্ববর্তী জেলা, এবং ভালো ভালো পরীক্ষা দিয়েছি বেশ কয়েক জায়গায়, কিন্তু নিয়োগ হয় নাই। কারণ একটা মাত্র কারণ, এই যে কমিটির উপর তারা প্রভাব বিস্তার করতো, আমাদের বিপক্ষের যারা শিক্ষক আন্দোলন করেন নেতৃবৃন্দ প্রভাব বিস্তার করতেন যাতে আজিজির কোথাও যাতে প্রিন্সিপাল পোস্টে নিয়োগ না হয়, তারা আমাকে থ্রেট মনে করতো। এই জন্য আমি চাই আমি যে মানে দুর্ভোগটা পোহাইছি, আমি যে কষ্টটা আমি করেছি, এই কষ্টটা যাতে মেধাবীরা যাতে না করে আমি চাই। এই কারণে সরকারের অধীনে নেওয়া হোক। আমি এটার পক্ষে জোরালো অবস্থান নিয়েছি যে না, ফেয়ার নিয়োগ হোক এবং স্বচ্ছভাবে যোগ্যতার মাধ্যমে শিক্ষক আসুক, প্রতিষ্ঠান প্রদান আসুক। আমার বিশ্বাস যদি প্রতিষ্ঠান প্রদান নিয়োগটা সরকারের অধীনে হয় এবং আপনার যোগ্য লোকগুলো যদি আসে, তাহলে নিশ্চিতভাবে একটা বৈপ্লবিক পরিবর্তন বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষার ইতিহাসে দেখা দিবে। এটা একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে, আমার কোনো সন্দেহ নেই। এই জন্য আগামীকালকে যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় যেহেতু এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন, এনটিআরসিতে এই বিষয়টা যেহেতু ওনাদের এজেন্ডায় আছেন আলোচনার, আমরা যারা লাইভটি দেখছি এবং পরবর্তীতে দেখব, সবার উচিত এই লাইভটা শেয়ার করে এবং নিজের কিছু এই ব্যাপারে যাতে নিয়োগ যাতে কোনো অবস্থাতেই এনটিআরসির অধীন থেকে কমিটির হাতে ফিরিয়ে দেওয়া না হয়, এই ব্যাপারে আমাদের সবার লেখালেখি করা দরকার। এটা আমাদের ব্যক্তিগত স্বার্থে না। দেখেন, আমার তো কোনো স্বার্থ নাই, এখন আমি প্রিন্সিপাল হয়ে গেছি, আমার মোটামুটি যেটুকু আমার রিচ করার আমি সর্বোচ্চটা রিচ করেছি। এখন তো আমার আর কোনো প্রয়োজন নাই। এবং আমার প্রতিষ্ঠান ময়মনসিংহের মোটামুটি সবচেয়ে প্রাচীনতম এবং বড় প্রতিষ্ঠান, 133 বছরের প্রাচীন প্রতিষ্ঠান। ময়মনসিংহে যত প্রতিষ্ঠান আছে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানেরই আপনার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং অন্যান্য যে শিক্ষক আছে ম্যাক্সিমামই আপনার আমার এখান থেকে পড়াশোনা করা, মানে আমার প্রতিষ্ঠান থেকে। এত বড় প্রতিষ্ঠানে আছে আমার তো, এবং ময়মনসিংহ উপশহরে প্রায় শহরের কাছাকাছি, আমার তো মানে এখান থেকে আমি আছি, আমার তো এগুলো নিয়ে কথা বলার দরকার নেই। কেন বলছি? এটা মানে দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য এটা দরকার। মেধাবীরা যাতে আসে এবং মেধাবীরা যাতে প্রতিষ্ঠান প্রদানের চেয়ারে বসে, তাহলে আগামী দিনে আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে। জাতির স্বার্থেই মূলত আমাদের অবস্থান, ব্যক্তিগত কোনো স্বার্থে না। কিন্তু যারা কমিটির হাতে নিতে চায় তাদের স্বার্থটা কি? ভেরি ক্লিয়ার। এটা আপনারা মানে বাংলাদেশের সব মানুষ বুঝে যে ওখানে নিয়ে এখানে একটা বড় রকমের নিয়োগ বাণিজ্য হবে। সারা দেশের নিয়োগে আপনার এই যে মনে করেন মাদ্রাসা অধিদপ্তরের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি বা আপনার সরকারি কলেজের প্রতিনিধি, সরকারি স্কুলের প্রতিনিধি যারা যাবেন, স্থানীয় মাধ্যমিক শিক্ষা অফিসার, তাদের মাধ্যমে বড় রকমের মনে করেন এখানে নিয়োগ বাণিজ্য হবে। এবং হচ্ছে এটা তাদের উদ্দেশ্য হচ্ছে নিয়োগ এনটিআরসি থেকে কমিটির হাতে নিয়ে নিয়োগ বাণিজ্যের একটা পথ উন্মুক্ত করা, একটা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা। আর আমাদের উদ্দেশ্য একেবারে ভেরি ক্লিয়ার যে সৎ, যোগ্য এবং দক্ষ মানুষ যাতে প্রতিষ্ঠান চেয়ারে বসে, এবং বসলে আগামী দিনে গুণগত শিক্ষা নিশ্চিত হবে এবং বাংলাদেশের শিক্ষা একটা স্ট্যান্ডার্ড মানের দিকে এগিয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। সেই জায়গা থেকে আপনাদের সকলের প্রতি অনুরোধ, আপনারা যদি সুযোগ হয় আমার পোস্টটা শেয়ার করতে পারেন। যদি আমার পোস্ট শেয়ার করতে ভালো না লাগে, আপনারা আপনাদের জায়গা থেকে 2টা কলম আপনারা লেখেন যে আমরা কোনোভাবেই কমিটির হাতে আমরা নিয়োগ চাই না, আমাদের প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান সহ সকল নিয়োগ এগুলো সরকারের মাধ্যমে দিতে হবে। এটার ব্যাপারে আপনারা সবাই একটু লেখালেখি করেন। এই জন্য মূলত আপনাদের সামনে আজকে এসেছি, এটা একটা বিষয়। এরপরে আপনার 1 থেকে 11তম 12তম ওনারা যারা নিবন্ধন সনদধারী আছেন ওনাদের নিয়োগের ব্যাপারে আলোচনা হবে। এটা যদি করা যায়, সরকার করে, অবশ্যই এটা ভালো। কারণ একটা মানুষ পরীক্ষা দেওয়ার পরে সনদ অর্জন করেছে কিন্তু চাকরি পায় না। অনেকে বলেন যে চাকরি তো গ্যারান্টি নেই, এটা সত্য কথা, কিন্তু এরপরেও এত কষ্ট করে সে একটা নিবন্ধন সনদ অর্জন করেছে। আমাদের যেহেতু অনেক পোস্ট খালি আছে, যদি তাদেরকে কোনোভাবে অ্যাকোমোডেট করা যায়, এটা সরকার যদি করে, তাহলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসবে। এবং আমাদের যে শূন্যতা আছে, যেখানে শূন্যতার কারণে অনেক জায়গাতে আপনার শ্রেণী কার্যক্রম পরিচালনা করা কষ্টকর হচ্ছে, যদি তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা হয় তাহলে এটা ভালো একটা উদ্যোগ, খারাপ কিছু হবে না। 19তম নিবন্ধনের ব্যাপারে, সার্কুলারের ব্যাপারে কথা আসছে এখানে। 19তম আমরা তো চাই আর দ্রুত সময়ের মধ্যে যাতে আমাদের এই সার্কুলারগুলো হয়, অল্প অল্প সময়ের পর পর এগুলো সার্কুলারগুলো হওয়া দরকার। তাহলে আমাদের যে অনেক প্রতিষ্ঠানগুলোতে আছে, দেখা যায় আপনার চাহিদা আছে 10 জনের, শিক্ষক পাওয়া যায় 2 জন 3 জন। বিশেষ করে রুরাল এরিয়াগুলোতে আপনার গ্রামীণ অঞ্চলে শিক্ষক অনেক জায়গায় পাওয়া যায় না। তো বারবার যদি অল্প সময়ের মধ্যে যদি সার্কুলারগুলো হয় তাহলে এটা ভালো হয়। আরেকটা বিষয়, আমাদের শিক্ষকদের বদলির যে বিষয়টা আছে, তাদের বদলির বিষয়ে এখানে 2টা গ্রুপ কাজ করছে, আপনারা জানেন। একটা সুপারিশপ্রাপ্ত যারা, আর একটা সুপারিশবিহীন ইন্ডেক্সধারী যারা আছেন, তারা কাজ করছেন। আমরাও বদলি নিয়ে আগে কথা বলেছি, কিন্তু বদলি নিয়ে কথা বললে গালি দেয়, এই কারণে আসলে বদলি নিয়ে আমি কথা বলি না। এরপর আমি সরকারের কাছে আমাদের দাবি থাকবে জোটের পক্ষ থেকে যে আপনারা বদলিটা চালু করে দেন, যেভাবে হোক এটা চালু করে দেন।
আপনারা দ্রুত সময়ের মধ্যে বদলিটা চালু করে দেন, যাতে দূর দূরান্তের শিক্ষকরা অন্তত তাদের কাছাকাছি আসতে পারে। এটা আমাদের দাবি থাকবে সরকারের কাছে যে দ্রুত বদলি চালু করে দেন এবং পর্যায়ক্রমে প্রতিষ্ঠান প্রধান এবং অন্যান্য যারা আছে কর্মচারী সবার জন্য বদলির ব্যবস্থা উন্মুক্ত করে দেন। কেউ চাইলে যাবে, কেউ না চাইলে না যাবে, এটা আপনারা উন্মুক্ত করে দেন সবার জন্য। আপনারা দ্রুত বদলিটা চালু করেন, এটা আমরা বলতে চাই। এর বাইরে আমাদের যে পে স্কেলের যে বিষয়টা আছে, পে স্কেলের বিষয়ে সরকারি কর্মচারীরা ইতিমধ্যে তারা আপনার কর্মসূচি ঘোষণা করেছেন, আপনারা দেখেছেন। তারা যারা বিভিন্ন বিভাগ সফর করতেছেন তারা এখন দেখছি আমি, এবং এর বাইরে ওনারা বিভিন্ন এমপি মন্ত্রীদের সাথে এটা নিয়ে কথা বলতেছেন, যাতে আগামী সংসদে যাতে এই বিষয় নিয়ে কথা বলে এবং মন্ত্রিসভায় যাতে কথা বলে। আমরাও আমাদের জায়গা থেকে আমরা পে স্কেলের ব্যাপারে আমরা কিভাবে কাজ করতে পারি এটা নিয়ে আমরা হয়তো যেহেতু নির্বাচন হয়েছে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব যে পে স্কেলের জন্য আমরা কিভাবে কাজ করতে পারি। আর আমরা তো বরাবরই তাদের যে কর্মসূচিগুলো ছিল সব কর্মসূচির সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি। শুধু একাত্মতা ঘোষণা করিনি, আমাদের একটা বড় গ্রুপ তাদের সাথে যুক্ত হয়ে সরাসরি কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। সর্বশেষ যে পুলিশের পক্ষ থেকে যে হামলা হয়েছে, ওই হামলায় আমাদের কয়েকজন শিক্ষক নেতা এবং নেত্রী আহত হয়েছে। আমাদের কাজী ইয়াসমিন ম্যাডাম লক্ষ্মীপুরের, উনি আহত হয়েছিলেন। আমাদের শফিউল্লাহ স্যার গাইবান্ধার, তিনি আহত হয়েছিলেন। সর্বশেষ যে আন্দোলনটি হয়েছিল পে স্কেলের দাবিতে, আগামী দিনও আমরা তাদের সাথে পাশে থাকবো। তাদের সাথে পাশে থেকে আমরা আন্দোলনে কিভাবে অংশগ্রহণ করা যায় আমরা তাদের সাথে চেষ্টা করব এই আন্দোলনে যুক্ত থাকার জন্য। আমরা নিজেরা কিছু করতে পারি কিনা এটারও আমরা আগামী দিনে আমরা আলোচনা করব। আরেকটি বিষয় আছে আমাদের উৎসব ভাতার যে বিষয়টি। আপনারা জানেন প্রায় 20 বছর পরে আমরা গত বছর আন্দোলন করে এই সরকারের সময়ে আমরা 22 দিন আন্দোলন করেছি, এবং আন্দোলনের প্রেক্ষিতে সরকারের কাছ থেকে আমরা 25% বোনাসকে আমরা 50% আমরা উন্নীত করেছি। এটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। এখন পর্যন্ত আমাদের উৎসব ভাতা কিন্তু একেবারে আসলে লজ্জাজনকই বলা যায়, কারণ অর্ধেক উৎসব ভাতা আমরা পাই। এটা পূর্ণাঙ্গ কিভাবে করা যায় এটা নিয়েও আমাদের কাজ করা দরকার। ইতিমধ্যে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে উনি সব দাবি দাওয়াগুলো জানেন এবং এগুলো নিয়ে উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন। তো আমি আজকের এই লাইভের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাবো, বিশেষ করে মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয় এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো যে আমরা এমপিভুক্ত শিক্ষকরা আসলে অনেক বেশি বঞ্চিত। যদি সরকারিদের সাথে কম্পেয়ার করা হয় তাহলে এটা কোনো চাকরির পর্যায়ে পড়ে না। আমরা অবশ্যই চাইবো যে আমাদের সরকার প্রধান এবং মাননীয় শিক্ষামন্ত্রী আপনারা আলোচনা করে আমরা যাতে এই ঈদ উল ফিতর থেকে আমরা শতভাগ উৎসব ভাতা পেতে পারি, আপনারা এই ব্যবস্থা করবেন। কারণ এটা খুব বেশি টাকা, উৎসব ভাতা বছরে 2 বার দিতে হয় এবং টাকার পরিমাণ একেবারে খুব বেশি না। এটা চাইলেই শুধু জাস্ট একটা আন্তরিকতার দরকার। আমরা দেখেছি বিগত সময় আমাদের যিনি শিক্ষামন্ত্রী আছেন উনি বিভিন্ন টক শোতে আপনার বিভিন্ন অনুষ্ঠানে উনি কিন্তু বারবার এই কথাগুলো বলেছেন যে আমি যে 25% উৎসব ভাতা করে দিয়ে গিয়েছিলাম এটার কোনো পরিবর্তন কেন হলো না ততদিন, এবং উনি বলেছেন যে আমরা ক্ষমতায় আসলে আমরা এটাকে 100% উন্নীত করবো। আমরা বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই আপনার উপর এবং সরকারের উপর যে আপনারা এটা করবেন, এবং আমরা চাই এটা এই ঈদের মধ্যে করা যায় কিনা। সরকার চাইলে এটা কোনো বিষয় না, আসলে খুব অল্প সময়ের মধ্যে করা সম্ভব। সরকার চাইলে 1 সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা সম্ভব। আমরা চাইবো সরকারের কাছে যে ঈদ থেকে যাতে শতভাগ উৎসব ভাতা প্রজ্ঞাপন জারি করা হয়। যদি এই ঈদে শতভাগ উৎসব ভাতা প্রজ্ঞাপন জারি না হয় তাহলে আমরা কিন্তু ঈদ উল ফিতরের পরে আমরা কিন্তু আন্দোলনে যাব শতভাগ উৎসব ভাতার দাবিতে। এটা আমরা আগেও করেছি, এটা এখনই ঘোষণা দিয়ে রাখলাম। যদি এই ঈদের মধ্যে না হয় তাহলে আগামী ঈদের পরে আসন্ন ঈদ উল ফিতরের পরে কিন্তু আমরা শতভাগ উৎসব ভাতার দাবিতে আমরা কিন্তু একটা হয়তো আন্দোলন শুরু করবো আমরা ইনশাল্লাহ। তো সব মিলিয়ে রমজানে সবাই ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। একটি হাদিস শুধু আপনাদেরকে বলে আজকে আমি আমার আলোচনা শেষ করব। সেটি হচ্ছে রমজান মাস অত্যন্ত পবিত্র মাস। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন সবাইকে অনুরোধ করব যে অন্তত একটা কোরআন আপনারা খতম করবেন। কারণ রমজান মাসে আপনারা জানেন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন, ওখানে কিন্তু কোরআনের আপনার এখানে আপনার কোরআনের আপনার পড়া এবং শোনা ওনারা দুইজনে করতেন। তো এটা এই জন্য অন্তত একবার চেষ্টা করবেন যারা কোরআন তেলাওয়াত করতে পারেন। যারা পারেন না আপনার মোবাইলে শুনতে পারেন, খতমে তারাবিতে অংশগ্রহণ করে পুরা কোরআন আপনার পড়ার বা শোনার সওয়াব কিন্তু আপনি অর্জন করতে পারেন। রমজান আমরা চেষ্টা করি এখানে ইতিবাচক পরিবর্তন যাতে আমাদের মধ্যে আসে, কারণ রমজান কিন্তু নিছক শুধু আপনার এই যে সারাদিন খাবার না খেয়ে থাকা বা যৌন কার্য থেকে বিরত থাকার নাম না। রমজান মানে একটা ইতিবাচক পরিবর্তন, মিথ্যা কথা, মিথ্যা কাজ এগুলো ছেড়ে দেওয়া, হিপোক্রিসি ছেড়ে দেওয়া, নিজেকে নতুনভাবে পরিশুদ্ধ করা। যার কারণে এটার দেখেন এই অন্যান্য সকল ইবাদতের সওয়াব কিন্তু আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে দেবেন, কিন্তু রমজানের সওয়াবটা আল্লাহ তাআলা কিন্তু নিজ হাতে দিবেন। আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি। নবীজি বলছেন যে বান্দা রোজাটা আমার জন্য রাখে, আমি এইটার সওয়াব আমি নিজে আমি এটা দেব। দেখেন এখানে এই যে রোজার মাধ্যমে বান্দা কিন্তু তাকওয়ার পরীক্ষায় আপনার তাকওয়ার পরীক্ষা কিন্তু চরম এবং পরম ভাবে উত্তীর্ণ হয়। যার কারণে রোজা ফরজ হওয়ার যে আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই যে রোজার উদ্দেশ্য যেটা বলছে আল্লাহ তাআলা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। দেখেন রোজার তাকওয়ার চরম পরীক্ষায় বান্দা কিভাবে উত্তীর্ণ হয়।
কারণ আমি দেখেন রোজা রাখলে আপনার আমি রোজা রেখে আমি যদি মনে করেন ঘরের মধ্যে খাবার খাই, আমি যদি মনে করেন গোসল করতে গিয়ে মনে করেন 2 ডুব পানি খেয়ে ফেলি, ওযু করতে গিয়ে আমি 1 ডুব পানি খেয়ে ফেলি, এটা কিন্তু কেউ দেখবে না। আমার রুমের মধ্যে আমি যদি দরজা বন্ধ করে খাই কেউ দেখবে না, কিন্তু এরপরে কি আমি খাই? না, খাই না। কারণ কি? আমি জানি যে আমার এই কাজটা দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ তাআলা দেখে। তো এটা তাকওয়ার চরম একটা পরীক্ষা, চরম একটা পরীক্ষা। এটা কিন্তু বাহ্যিকভাবে দেখা যায় না। এই পরীক্ষায় বান্দা কিন্তু উত্তীর্ণ হয় এই রমজানের মাধ্যমে, তাকওয়ার চরম পরীক্ষায়। যার কারণে আল্লাহ তাআলা অন্য ইবাদতের সাথে, এবং এই রোজাতে কিন্তু রিয়ার কোনো সুযোগ নাই। নামাজ পড়লে মনে করে মানুষে দেখে যে নামাজ পড়ছে, মানুষ আপনাকে মুসল্লি বলবে, আপনাকে মানে মানুষের সমাজে ভালো বলবে, আপনি যাকাত দিলে মানুষ আপনাকে, দান করলে আপনাকে দানবীর বলবে, আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, হজ করলে হাজি বলবে, অ্যাপ্রিসিয়েট করবে। অর্থাৎ প্রত্যেক ইবাদত দিয়ে দুনিয়াতে কিন্তু সুনাম নেওয়ার সুযোগ আছে, মানুষের কাছে ভালো সাজার সুযোগ আছে। কিন্তু রোজা একেবারেই ভিন্ন রকমের, ভিন্ন প্রকৃতির। এখানে রোজা দেখার কোনো সুযোগই নেই। কেউ কি দেখে আমি রোজা রাখছি না? কেউ দেখার কোনো সুযোগ নাই। এরপরও বান্দা কি করে রোজা রাখছে। তাহলে অন্য ইবাদতে রিয়ার সুযোগ আছে, মানুষকে দেখানো লৌকিকতার সুযোগ আছে। এখানে রিয়ার সুযোগ নাই, লৌকিকতার সুযোগ নাই। বান্দা কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে, এবং তাকওয়ার চরম পরীক্ষায় বান্দা কি হয়? উত্তীর্ণ হয়। এই কারণে আল্লাহ এটার সওয়াবটা নিজ হাতে দেন। এই জন্য আসেন আমরা আমাদের রমজানের যে পবিত্রতাটা রক্ষা করি, এবং আমরা চরম এবং আমরা তাকওয়ার সাথে আল্লাহর ভয়টাকে ধারণ করে এবং লালন করে আমরা সিয়াম সাধনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বাকি রমজানে সুস্থভাবে থাকার এবং সুস্থভাবে রমজানের বাকি রোজাগুলো রাখার, এবং খতমে কোরআন পড়ার এবং খতমে কোরআনে সালাতুত তারাবিতে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। এবং আমাদের যে মনের যে আকুতি আছে, যে আশাকাঙ্ক্ষা আছে, শতভাগ উৎসবতা, এটা যাতে আল্লাহ পূরণ করে দেয়, পে স্কেলটা যাতে আল্লাহ পূরণ করে দেয়, এটার জন্য আমরা দোয়া করি। আমি ব্যক্তিগতভাবে দোয়া চাই, আল্লাহ যাতে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আপনাদের দোয়ায় সুস্থ আছি, এখনো নিরাপদে আছি। আল্লাহ বাকি যতদিন সুস্থ রাখবেন, নিরাপদে রাখবেন, আপনাদের জন্য কাজ করছি এবং কাজ করব ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত। শিক্ষকতা পেশায় যতদিন আছি তখনও কাজ করব, এখান থেকে যাওয়ার পরেও যদি সুযোগ হয় তারপরেও কাজ করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিয়াম সাধনায় সবাই মনোনিবেশ করবেন, সে আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এই লাইভটি শেয়ার করার অনুরোধ রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।